দেখো এই ভিডিওটায় আমি তোমাদের যেটা পড়াবো সেটা হলো সলিড স্টেট কেমিস্ট্রির একটা পোরশন যেটা আমরা পড়িনি এখনো, তোমাদের সিলেবাসে আছে। ডুলং পেটিটস ল ফর হিট ক্যাপাসিটি, ডিবাই আর আইনস্টাইন, এদের লগুলো আছে। মেনলি লাস্টে ডিবাই টি কিউব ল যেটা, সেটা থেকে তো কোশ্চেন করা হয়, ডেরিভেশন ছোট করে দেওয়া হয় অনেক সময়, বা সেটাকে ইউজ করে ম্যাথমেটিক্যাল প্রবলেম করা হয়। তো হিট ক্যাপাসিটি, হোয়াট ইজ হিট ক্যাপাসিটিস? হিট ক্যাপাসিটিস অফ সলিড। ফার্স্টে আমরা দেখে নেব যে স্পেসিফিক হিট ক্যাপাসিটি কাকে বলে। Specific heat capacity, the amount of heat required to increase 1 degree temperature of a 1 gram substance is known as specific heat capacity. এই গ্রাম সংখ্যাটা বললে তবে স্পেসিফিক হবে, আদারওয়াইজ যদি আমরা বলি amount of heat required to increase 1 degree temperature of a body, then it will be heat capacity. and যখন এটাকে আমরা স্পেসিফিক হিট ক্যাপাসিটি বলবো তখন ওই গ্রাম সংখ্যাটা বা কেজি সংখ্যাটা আমরা ইউজ করব। ওকে, অ্যান্ড সেটাকে আমরা সিভি মানে হলো একটা হিট ক্যাপাসিটির ফর্মুলা যেটা অ্যাট কনস্ট্যান্ট ভলিউমে হয়, অর্থাৎ ডেল ই যেটা সেটা হলো অ্যামাউন্ট অফ হিট, আর চেঞ্জ অফ হিট মানে ডেল টি। তাহলে ডেল ই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম যখন হবে সেটাকে আমরা সিভি বলি। কনসিডারিং সলিড ইজ এ কালেকশন অফ মনোঅ্যাটমিক সিস্টেম, অর্থাৎ মনোঅ্যাটমিক সিস্টেম মানে পরপর অ্যাটমগুলো যদি অ্যারেঞ্জ করে থাকে, মনোঅ্যাটমিক সিস্টেম একটা ধরা হলো, কন্টেন্স অনলি ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম। সবসময় শুধু কে আছে এদের মধ্যে এটা আমরা কনসিডার করে নিচ্ছি যে ভাইব্রেশন করবে, এটার কোনো কি থাকবে না, এটার মোশনে থাকবে না, ওকে, জিগজ্যাগ ওয়েতে ঘুরে বেড়াবে না, সেরকম একটা জাস্ট শুধু ভাইব্রেশন আছে। অ্যান্ড ভাইব্রেশন থাকলেই তাদের ডিগ্রি অফ ফ্রিডম বলতে তাদের 6টা ডিগ্রি অফ ফ্রিডম আছে, অর্থাৎ সেখানে আমরা দেখতে পাবো যে প্রত্যেকটা ডিগ্রি অফ ফ্রিডমের জন্য হাফ কেটে করে থাকে। অ্যান্ড এই 6টা ডিগ্রি অফ ফ্রিডমের কথাটা মানে হলে অ্যাকচুয়ালি 3টে ডিগ্রি অফ ফ্রিডম, কিন্তু তার মধ্যে একটা ব্যাপারটা থাকে কাইনেটিক এনার্জি থাকে আর একটা পোটেনশিয়াল এনার্জি থাকে। যখন ভাইব্রেট করে মলিকুলগুলো তখন 3/2 RT এটা হলো কাইনেটিক এনার্জি, আবার 3/2 এটা হলো পোটেনশিয়াল এনার্জি। তাহলে এই অ্যাটমগুলোর কী আছে, অর্থাৎ পার মোল অ্যাটমের যদি আমরা কনসিডার করি 3 RT হলো টোটাল এনার্জি। এটাকে আমরা ডেরিভেটিভ করছি, এটাকে দেখো আমরা ডেরিভেটিভ করছি ডেল ই ডেল টি। তাহলে আমরা এই পোর্শনটাকে ডেল ই ডেল টি যদি করি তাহলে আমরা পাবো 3R। ওকে, অর্থাৎ এই 3R আমরা পেলাম। তাহলে এটাই হলো আমাদের মনোঅ্যাটমিক সিস্টেমের জন্য তাদের হিট ক্যাপাসিটির ভ্যালু। ওকে, দেন আমরা কি করতে পারি, আমরা দেখো যে ক্লাসিক্যাল মডেল যদি আমরা ধরে নেই, যে ক্লাসিক্যাল মেকানিক্স উড প্রেডিক্ট এই যে সিভি যেটা 3R অ্যাট অল টেম্পারেচার, এটা ক্লাসিক্যালি আমরা বললাম, এটা কোনো প্রবলেম নয়, ক্লাসিক্যালি এটাই হয়। Petit and Dulong suggested that this result supported their foundation for the heat capacity of solids. ওনারা এইটাকেই বলেছেন, মানে এই যে ডুলং পেটিটস ল যেটা, সেটা কিন্তু CV = 3R, কোনো ভুল নেই। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে হিট ক্যাপাসিটি অ্যাকচুয়ালি টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ সিভির মধ্যে দেখো কোনো টেম্পারেচার নেই, টি নেই, CV = 3R রয়েছে শুধু। তাহলে টেম্পারেচারের পরিবর্তনের সঙ্গে সঙ্গে, অর্থাৎ when you can change the temperature CV, অর্থাৎ হিট ক্যাপাসিটি, স্পেসিফিক হিট ক্যাপাসিটি ডাজ নট চেঞ্জ, তাহলে এটা চেঞ্জ হওয়ার কথা নয়। কিন্তু আমরা গ্রাফটাকে দেখো যে লেডের ক্ষেত্রে দেখা যাচ্ছে এইভাবে চেঞ্জ হচ্ছে, টেম্পারেচার কমাচ্ছি বা বাড়ালে এইরকম করে চেঞ্জ হচ্ছে, কমালে এইরকম করে চেঞ্জ হচ্ছে। এটাকে হিট ক্যাপাসিটি নিচ্ছে, এটাকে অ্যাবসলিউট টেম্পারেচার নিচ্ছে, অ্যাবসলিউট স্কেলে আর কি। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রেও এরকম,
সিলিকনের ক্ষেত্রে দেখো হাই টেম্পারেচারে এরকম স্ট্রেট লাইন মোটামুটি কনস্ট্যান্ট আছে, অর্থাৎ টেম্পারেচারের উপর সেভাবে ডিপেন্ড করছে না, বাড়ছে না। কার্বন বা ডায়মন্ড যাদের ক্ষেত্রে সেগুলো দেখো আস্তে 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 বাড়ছিল এইখানে অর্থাৎ হাই টেম্পারেচারে গিয়ে এই ভ্যালুটা অ্যাচিভ করছে, মানে টেম্পারেচার যত তারপরে চেঞ্জ করলেও কোনো পরিবর্তন হচ্ছিল না। তাহলে ক্লাসিক্যাল মেকানিক্স কিন্তু এই যে ক্লাসিক্যাল মেকানিক্স বা ডুলং পেটিট ল যেটা, সেটা কিন্তু এই গ্রাফটাকে এক্সপ্লেন করতে সমর্থ হলো না। ওকে, তার জন্য আমাদের প্রবলেমটা কী হলো, তাহলে আমাকে অন্য কিছু ভাবতে হবে। কি ভাবা হলো? হেন্স টু ক্যালকুলেট দ্য ল্যাটিস ভাইব্রেশন, অর্থাৎ যে ভাইব্রেট করছে মলিকুলগুলো, তাহলে ল্যাটিস ভাইব্রেশন এর জন্য হিট ক্যাপাসিটি অফ ক্রিস্টাল সলিডস বাই এনি থিওরি উই মাস্ট এক্সপ্লেন টু থিংস। অর্থাৎ এই নিচের দুটো থিংস আমাদের কিন্তু আগে থেকে, মানে আগে থেকে বলতে আমরা পরেও এটাকে নেব আর কি, মানে এইকেই আমরা নিচের দুটোই প্রুভ করবো অ্যাকচুয়ালি। দ্য নিয়ার রুম টেম্পারেচার, আমরা দেখতে পাচ্ছি নিয়ার রুম টেম্পারেচার দ্য হিট ক্যাপাসিটি অফ মোস্ট সলিডস অ্যারাউন্ড আমরা দেখতে পাচ্ছি যে 3R পার মোল, এটা কোনো প্রবলেম নয়। দিস ইজ ওয়েল নোন ডুলং পেটিটস ল, ঠিক আছে। কিন্তু অ্যাট লো টেম্পারেচার সিভি ডিক্রিজেস বিকামিং একদম জিরো হয়ে যাচ্ছে, টি যখন জিরো হয়, তাহলে হিট ক্যাপাসিটিস হ্যাভ এ টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ দ্য ফর্ম। এই একটা ফর্ম আমরা নিচ্ছি, এই ফর্মটা আমি প্রুভ করব, মানে আমরা এই ধরনের একটা ফর্ম প্রুভ করব, হায়ার টি কিউব টার্ম অ্যারাইজ ফ্রম দ্য ল্যাটিস ভাইব্রেশন অ্যান্ড দ্য লিনিয়ার টার্ম ফ্রম কন্ডাকশন ইলেকট্রনস। এই যে এই লিনিয়ার টার্মটা, অর্থাৎ এটা আমাদের প্রুভ করতে হবে। তাহলে ফার্স্ট এটা ছিল ক্লাসিক্যাল, নো প্রবলেম, কিন্তু পরে আমরা দেখতে পাচ্ছিলাম যে এই গ্রাফটা কিন্তু এক্সপ্লেন করতে পারছে না, কারণ টেম্পারেচারের সঙ্গে হিট ক্যাপাসিটি চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে কীরকম চেঞ্জ হচ্ছে সেটা আমরা দেখে নিলাম। এইবার আমরা এইগুলোকে আমাদের প্রুভ করতে হবে। তো আইনস্টাইন এরপরে হাত লাগাচ্ছেন আর কি, কাজ করেছেন। তো ফার্স্টে আমরা একটু দেখে নিই, কারণ এই পোর্শনটা আমরা আবার পরে প্রুভ করব, ঠিক আছে। আমরা যেটা ইউজ করব, একটা এনার্জির ফর্মুলা ইউজ করব, আইনস্টাইন এর একটা ফর্মুলা ইউজ করব, সেই ফর্মুলাটা আমরা আবার পরে ডেরাইভ করে নেব। কারণ ইনিশিয়ালি আমি ধরে নিচ্ছি যে ফর্মুলাটা এটা, কিন্তু আমি পরে আমি দেখিয়ে দেবো, কারণ আমাদের ডেরিভেশনটা সবসময় লাগে না, কিন্তু ডেরিভেশনটা দেখে রাখবে, পড়তে হবে। In order to explain the distribution energy in the spectrum of black body, Max Planck in 19th century, দেখো, stabilized the quantum theory of radiation. He derived the radiation law on the basis of the following assumption. এই যে অ্যাজামশনগুলো ধরে নিয়েছেন, চারটে অ্যাজামশন দেখো। All bodies placed inside an enclosure can also emit black body radiation. The atoms in the walls of black body radiator বিহেভ লাইক সিম্পল হারমোনিক অসিলেটর। অর্থাৎ সিম্পল হারমোনিক অসিলেটরটা বোঝো যে আমরা পেন্ডুলামের মতো, অর্থাৎ সিম্পল হারমোনিক অসিলেটর সবসময় দুলতে থাকছে, অর্থাৎ সবসময় একটা হারমোনিক অসিলেটর এর মতো থাকবে। ইজ হ্যাজ এ ক্যারেক্টারিস্টিক ফ্রিকোয়েন্সি অফ অসিলেটর, অর্থাৎ সবসময় তার একটা কি থাকবে তার অসিলেশন ফ্রিকোয়েন্সিও থাকবে। দ্য অসিলেটর অফ দ্য ব্ল্যাক বডি ক্যান নট হ্যাভ এনি arbitrary amount of energy but has a decrease, অর্থাৎ আমরা ডিসক্রিট অ্যামাউন্ট অফ এনার্জি, যেটাকে আমরা বলতাম যে কোয়ান্টাইজড এনার্জি। ওকে, দ্য অসিলেটর ক্যান রেডিয়েট অর অ্যাবজর্ব এনার্জি ইন কোয়ান্টাস। এটা আমরা সকলেই, এটা আমাদের অ্যাজামশন করে নেওয়া হলাম ফার্স্টে, আমরা হাইপোথিসিস করে এটা প্ল্যাঙ্কস করেছি। তো যাই হোক, সেখান থেকে যেটা ড্রাইভ হয় সেটা হলো এরকম একটা ইকুয়েশন। এই ইকুয়েশনটা আমরা ড্রাইভ করব পরে, আমরা দুটো জায়গা থেকে ড্রাইভ করব, একটা এইরকম প্ল্যাঙ্কস হাইপোথিসিস থেকে, আরেকটা ড্রাইভ করব আমাদের আর ডিবাই লতে আমাদের আরেকটা জায়গায় যেতে হবে আইনস্টাইনের ডি কিউব লতে, সেটা হলো পার্টিশন ফাংশন থেকে। তা দুটোই আমরা পরে ড্রাইভ করছি। তাহলে আমরা এটাকে ধরে নিচ্ছি ফার্স্টে, দেখো এইরকম একটা এনার্জির ফর্মুলা, দ্য টোটাল ইন্টারনাল এনার্জি অফ সলিড therefore becomes according to Planck's theory। এই প্লাঙ্কস এইটাকে আমরা প্রুভ করব, কিন্তু আমরা ধরে নিচ্ছি যে এইটা হয়, কারণ এইখান থেকে সহজে আমরা আগে ওই টি কিউব লটায় পৌঁছে যাব। তাহলে এইখানে একটা জিনিস যে
হ্যাঁ, ই অর্থাৎ ইন্টারনাল এনার্জি ইকুয়াল টু 3n0, n0 মানে অ্যাভোগাড্রো নাম্বার, ই বার অর্থাৎ অ্যাভারেজ এনার্জি। অর্থাৎ এইটাকে আমরা দেখো এইচ নিউ, এইচ মানে প্লাঙ্ক কনস্ট্যান্ট, নিউ মানে ফ্রিকোয়েন্সি অফ অসিলেটর, ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেবিটি, কেবি মানে বোলসম্যান কনস্ট্যান্ট, টেম্পারেচার ইন কেলভিন -1। অর্থাৎ এইটাকে আমরা ধরে নিলাম। তাহলে এটা হলো আমাদের এনার্জি। এই এনার্জিটাকে আমরা যখন ডেরিভেটিভ করব উইথ রেসপেক্ট টু টেম্পারেচার অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, ইটস মোলার স্পেসিফিক ক্যাপাসিটি হবে। তখন এটাকে ডেরিভেটিভ করছি উইথ রেসপেক্ট টু টেম্পারেচার, তাহলে আমরা পাচ্ছি এইটা। ওকে, আইনস্টাইন স্পেসিফিক হিট ক্যাপাসিটির ফর্মুলা কিন্তু এটাই হলো আমাদের। আইনস্টাইন এটাকেই নিলেন। দেন এইটাকে নেওয়ার পরে, অর্থাৎ এই ফর্মুলাটা নেওয়ার পরে এই যে জিনিসটা আছে ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেবিটি -1, এই পোর্শনটাকে ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেবিটি, এই যে জিনিসটা, এই টোটাল জিনিসটা যদি আমাদের ই টু দি পাওয়ার এক্স হয়, ওকে, ই টু দি পাওয়ার যদি এক্স হয়, তাহলে আমাদের কি হবে? ই টু দি পাওয়ার এক্স যদি আমাদের থাকে এরকম, হ্যাঁ, তাহলে আমরা কি করতে পারি? দেখো যে ই টু দি পাওয়ার এক্স ব্যাপারটা কি, এই ই টু দি পাওয়ার এক্সকে যদি আমরা এক্সপোনেনশিয়াল এই সিরিজে ভেঙে দেই, তাহলে ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 1 প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2। এই দেখো, এই যে এইগুলো হলো একটু অনেকটা হায়ার টার্ম। এই হায়ার টার্মগুলোকে যদি আমরা নেগলেক্ট করে দেই, তাহলে পড়ে থাকছে এইখান থেকে আমরা ই টু দি পাওয়ার আছে এইচ নিউ বাই কেবিটি ইকুয়াল টু 1 প্লাস এটা এক্স এর মতো। ওকে, আর হায়ার টার্মগুলোকে আমরা নেগলেক্ট করলাম। হায়ার টার্মগুলোকে নেগলেক্ট করার পরে আমরা কি পাচ্ছি দেখো, 3r, হ্যাঁ, এইখানে যেটা আছে সেটা থাকলো, আর এইটা এইখানে বসালাম, এইটার জায়গায় দেখো এইটা, এইবারে এই যে ই টু দি পাওয়ার দেখো শুধু এইটা থাকলো 1 প্লাস এইটা, এই যে 1 প্লাস এইটা মানে 1 প্লাস এক্স, হায়ার টার্মগুলোকে নেগলেক্ট করলাম। আর নিচেও তাই, এইখানেও তাই নিলাম 1 প্লাস এক্স, এইখানে -1 ছিল, তার স্কোয়ার ছিল। ওকে, এবার ক্যাটাগরি করে আমরা কি দেখতে পেলাম যে অ্যাট হাই টেম্পারেচার এইরকম একটা ফর্মুলা পেলাম, অর্থাৎ 3r ইন্টু 1 প্লাস এইচ নিউ বাই কেবিটি। এবার আমরা যদি এই টেম্পারেচারের যদি আমরা দেখি যে টেম্পারেচার হাই অ্যান্ড লো ব্যাপারটা দেখি, তাহলে কি দেখতে পাবো? অ্যাট হাই টেম্পারেচার এই ভ্যালুটা অর্থাৎ কেবিটি ইজ হাই উইথ রেসপেক্ট টু এইচ নিউ। তাহলে এইটা যদি খুব হাই হয়, তাহলে এই ব্যাপারটা 1 বাই হাই একটা জিনিস আছে, তাহলে এটা কিন্তু 0 হয়ে যাবে। অর্থাৎ এটা হাই মানে তো অনেক মানে ইনফাইনাইট পর্যন্ত আমরা নিতেই পারি, ওকে। তাহলে এইটা এইচ নিউ ডিভাইডেড বাই একটা হাই জিনিস, তখন এই ব্যাপারটা কি হচ্ছে? 0 ধরছি, তাহলে 3 ইন্টু 1 হচ্ছে, অর্থাৎ 3r। অর্থাৎ তাহলে আমাদের কিন্তু ওই ভ্যালুটা মিলে যাচ্ছে। ডুলং পেটিট যেটা বলেছেন, হ্যাঁ, যে সিভি ইকুয়াল টু 3r, এটা নিয়ে আমাদের কোনো প্রবলেম থাকছে না, হ্যাঁ, 3r পেয়ে যাচ্ছে, অর্থাৎ নেগলেক্টিং এতটা। Which leads to the Dulong Petit's value as it should. At high temperature, the spacing is new, between possible energy is small relative to kb, okay, kbt. So, energy is the efficiently continuous and classical physics holds. Okay, no problem. এবারে আইনস্টাইন মডেলের যেটা আমরা দেখলাম যে এই রকম ভ্যালুটা তো আমরা পেয়ে গেছি, ঠিক আছে, কোনো প্রবলেম নাই। হিট ক্যাপাসিটি ফাউন্ড ডেমনস্ট্রেশন এটা হলো অ্যাট হাই টেম্পারেচারে, তাহলে আমরা ডুলং পেটিট ল মানছে। হাই টেম্পারেচার মিনস দ্য টেম্পারেচার মাস্ট বি অ্যাজ হাই অ্যাট আইনস্টাইন টেম্পারেচার। এই যে থিটা ইকুয়াল টু এইচ কাট ডাব্লিউ বা আমরা এইচ নিউ বাই কে, এরকম একটা ইকুয়েশন আমরা নিলাম, যেটাকে আমরা আইনস্টাইন টেম্পারেচার বলবো। ওকে, এবারে কেস 2তে আমরা যদি দেখি যে টেম্পারেচারটা যদি লোয়ের দিকে যায়, একদম লো হচ্ছে, হ্যাঁ, তখন আমরা কি পাবো? যে টেম্পারেচার যদি লোয়ের দিকে যায়, অ্যাজ ডিসকাস আর্লিয়ার, দ্য ইনক্রিজ অফ থিটা বাই টি ইজ আউট পাওয়ার্ড বাই দ্য ইনক্রিজ, এইটা আমরা যদি টেম্পারেচার তো সিভি তখন আবার টেন্স টু 0-র দিকে চলে যাচ্ছে। তো 0-র দিকে চলে গেলে কি হবে? তাহলে 3r থাকছে না, 0 হয়ে যাচ্ছে। আচ্ছা, সেটাও কি ঠিক? আচ্ছা, ঠিক নয়। অর্থাৎ এই কারণেই আমাদের এই যে ফর্মুলাটা এলো, সেটার একটা লিমিটেশন চলে এলো। মানে আইনস্টাইন চেষ্টা করলেন ডুলং পেটিট লটা হাই টেম্পারেচারে ডুলং পেটিট লটা ঠিকঠাক,
মানে এইরকম একটা টেম্পারেচারে এইরকম আর চেঞ্জ হচ্ছে না, দেখো এই সময় গিয়ে চেঞ্জ হচ্ছে না, কিন্তু এর নিচে গেলেই চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে আইনস্টাইন যেটা করলো যে ডুলং পেটি ক্লটাকে হাই টেম্পারেচারে ওই রকম ফোনন ভাইব্রেশন নিয়ে অসিলেটর নিয়ে উনি চেষ্টা করলেন, কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে একটু টেম্পারেচার লো হলে ওর সিভিটা জিরো হয়ে যাচ্ছে, জিরোর দিকে চলে যাচ্ছে, অর্থাৎ এটা ঠিক নয়। তাহলে যদি ঠিক না হয় তাহলে হ্যাঁ উনি কি ভুল করলেন, উনি ভুল করলেনটা কি, তাই না? তাহলে লিমিটেশন, অর্থাৎ উনি এইটা আমরা এটা বলবো লিমিটেশন, অ্যান্ড লিমিটেশনটা এক্সাম হলে অনেক সময় দিয়ে দেয়। অ্যাট লো টেম্পারেচার ক্যালকুলেটেড হিট ক্যাপাসিটি ফল মোর র্যাপিডলি, এই যে র্যাপিডলি আমি এটা এখনও বলছি না, এইটা বলছি না, এইটা বলছি, more rapidly, okay, than the experimental value. This is due to Einstein assume that all atoms oscillates with the same frequency. সবগুলো অ্যাটমই একই ফ্রিকোয়েন্সিতে ফ্রিকোয়েন্ট হচ্ছে, অর্থাৎ তাদের ফ্রিকোয়েন্সিটা একই হচ্ছে সবগুলো অ্যাটমের, কিন্তু এটা ঠিক নয়। অ্যান্ড এইটাকে কারেক্ট করার জন্য কে এলেন? আলটিমেটলি DEBYE takes the oscillation over a range of frequencies ফ্রম জিরো আপ টু ম্যাক্সিমাম ভ্যালু। উনি কিন্তু অর্থাৎ DEBYE এরপরে DEBYE কী করলেন, এটাকে কারেকশনে নেমে এলেন যে না এইটা ঠিক না, যে সবগুলো অ্যাটম একই ফ্রিকোয়েন্সিতে অসিলেট করবে সেটা ঠিক না, অর্থাৎ ফ্রিকোয়েন্সি ওদের চেঞ্জ হতে পারে জিরো থেকে ম্যাক্সিমাম কোনো একটা ভ্যালু, মানে ম্যাক্সিমাম মানে ইনফাইনাইট। ওকে, তাহলে DEBYE কী করলেন? ড্রাইভ অ্যান এক্সপ্রেশন ফর দ্য নাম্বার অফ মোডস উইথ ফ্রিকোয়েন্সি বিটুইন নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ, ওকে, ইন সাচ এ মিডিয়াম। ওকে, তাহলে এই যে ক্যাপিটাল ভিটা দেখতে পাচ্ছি এটা কিন্তু ভলিউম। ওকে, হয় ভি ইজ দ্য ক্রিস্টাল ভলিউম, অ্যান্ড উনি এইরকম একটা ফর্মুলা দিলেন, হ্যাঁ, অর্থাৎ ক্রিস্টাল ভলিউম, অ্যান্ড নিউ ইজ দ্য প্রোপাগেশন ভেলোসিটি দ্য ওয়েভ। ওকে, as outlined above, this expression applies only to low frequency vibration in a crystal. DEBYE used the approximation that it applied to all frequencies and introduced a maximum frequency VD পর্যন্ত, অর্থাৎ যেটাকে আমরা DEBYE frequency বলছি, such that there are 3n modes in total, অর্থাৎ এই টোটাল মোডটা আমাদের কত হবে? 3n। উনি এটা ধরলেন, বলে দিলেন। তারপরে কি হলো? DEBYE integrated over all the frequencies to find the internal energy of the crystal, অর্থাৎ উনি এই যে আমরা ইউ বা ই সেটা হলো আমাদের ইন্টারনাল এনার্জি, অর্থাৎ সিভি উনি বের করলেন কিভাবে, যে এই ওভারঅল একটা ইন্টিগ্রাল উনি কিন্তু নিলেন। রেজাল্টিং এক্সপ্রেশন ইজ গিভেন বিলো, এইরকম একটা রেজাল্টিং এক্সপ্রেশন কিন্তু নিল। আমরা কিন্তু এটাকে আনছি না, মানে এইরকম একটা জায়গা থেকেই কিন্তু আমরা এটা পাচ্ছি অ্যাকচুয়ালি। তারপর বেসড অন দিস ফ্যাক্টস DEBYE দেখো 1912 সালে প্রপোজড এ মডেল ফর হিট ক্যাপাসিটি ইন হুইচ অল সার্টেন ফ্রিকোয়েন্সিজ ক্যান বি এক্সাইটেড অ্যান্ড মেনটেনড। ওকে, তাহলে উনি কিন্তু এই ধরনের একটা, অর্থাৎ টি এখানে দেখো T/θD, অর্থাৎ এই টি এখানে রয়েছে আর e⁻x, অ্যান্ড এইবারে এই যে ব্যাপারটা, অর্থাৎ এই যে থিটা ইকুয়াল টু এইচ নিউ ম্যাক্স বাই কেবি। ওকে, এটাই আমরা বলছি DEBYE টেম্পারেচার। ওকে, তাহলে এই রকম একটা ফর্মুলা কিন্তু উনি নিলেন, এবং এইটা একটা ওয়েল নোন ইন্টিগ্রেশন ফর্মুলা। এটার ভ্যালু হয় 12/5 π⁴, ওকে, n কেবি, হ্যাঁ, অর্থাৎ T³/θD। ওকে, এইরকম একটা জিনিস আমরা কিন্তু পেলেন। অ্যান্ড এইটাকে এই পুরো এইটার ভ্যালু, এই যে ইন্টিগ্রেশন এই টোটালটা, এই টোটাল ভ্যালুটা হলো এই 4π⁴/15। ওকে, তাহলে এখান থেকে উনি দেখালেন যে সিভি যেটা সেটা কিন্তু প্রপোর্শনাল টু T⁻3। ওকে, অর্থাৎ প্রপোর্শনালি সাইন তুলে দিলে এখানে একটা আলফা T3, এটাকে আমরা বলছি DEBYE T³ ল। কিন্তু এইগুলো আবার আমাদের পার্টিশন ফাংশন থেকে আর একটা ওই প্লাঙ্কস ইকুয়েশন থেকে আমরা কিন্তু ড্রাইভ করব, নো প্রবলেম। হোয়ার n ইজ দ্য নাম্বার অফ অ্যাটমস পার ফর্মুলা ইউনিট, অ্যান্ড এই যে θD ইজ দ্য DEBYE টেম্পারেচার। ওকে, এবারে এইগুলোকে যদি আমাদের
পুরোটাই করতে হয় তখন কিন্তু এইবারে কিন্তু উনি কী করলেন, এই যে টি কিউব ল দিয়ে উনি কিন্তু এই যে ডিবাই হিট ক্যাপাসিটি অনেকটাই কাছাকাছি গেল, মানে অনেকটা উঁচুতে থাকছে আর কি, এতটা ফল করছে না, মানে এক্সপেরিমেন্টাল এবং যে থিওরিটিক্যাল ক্যালকুলেটেড ভ্যালু দুটোর মধ্যে অতটা পার্থক্য হচ্ছে না। ওকে, অর্থাৎ আইনস্টাইনের যে ফর্মুলাটা সেটা অনেকটা মডিফাই হয়ে গেল। আইনস্টাইন দেখো নিচ দিয়ে যাচ্ছিল, অনেকটা ফল করছিল লো টেম্পারেচারে, এটা কিন্তু অতটা ফল করছে না, আর আমরা তো 0 কেলভিনে যেতেই পারি না। ঠিক আছে, এইরকম একটা গ্রাফ ড্র করতে দেয় এক্সাম হলে। তো এইবারে আমরা এইটা অলরেডি পড়ে নিয়েছি, প্লাঙ্কস হাইপোথিসিস ইন দ্য রেডিয়েশন ল। এবারে এইগুলোকে অ্যাজুম করে, এইটাকে অ্যাজুম করে আমরা কি পাবো, এবার ডেরিভেশন অফ দ্য ল আমরা ওই যে আমরা ইউজ করেছি, আমরা একটা ফর্মুলা অলরেডি ইউজ করেছি এনার্জির ফর্মুলা, ইন্টারনাল এনার্জি, সেটা এভাবে ড্রাইভ হয়েছে। লেট এন বি দ্য টোটাল নাম্বার অফ প্লাঙ্কস অসিলেটর, ই ইজ দ্য টোটাল এনার্জি, দেন ই এপসাইলন যেটা সেটা অ্যাভারেজ এনার্জি, ই বাই এন, এন ইজ দ্য টোটাল নাম্বার অফ, আমরা বলে দিয়েছি প্লাঙ্কস অসিলেটর যতগুলো অ্যাটম আছে আর কি, সেটাকে আমরা এই এন যেটা, সেই এনটা হলো N0, N1, N2 ডট 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 এদের সামেশন আর কি। তাহলে এন ইকুয়াল টু এটা সামেশন, ই হলো তাহলে এই N0 মলিকুল তার 0 এনার্জিতে আছে, N1 মলিকুল তার এপসাইলন এনার্জিতে আছে, তাহলে N2 মলিকুল তার 2 এপসাইলন মলিকুল এনার্জিতে আছে। এইভাবে এই টোটাল যে হয় এপসাইলন যেটা, সেটা হলো এইচ নিউ তার এনার্জি ভ্যালুটা। তাহলে আমরা কি পেলাম অ্যাকচুয়ালি এনআর, অর্থাৎ এনআর যদি বলি তাহলে আমরা এই দেখো ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন ল থেকে আমরা পাচ্ছি, এটা আমাদের অ্যাকচুয়ালি ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সের পোর্শন, এইটাই আমাদের একটা ইকুয়েশন, বোলসম্যান কনস্ট্যান্টকে দিয়ে আমরা এইরকম একটা ভ্যালু পাই, এন আর ইকুয়াল টু N0 বা এন ইকুয়াল টু N0 ই টু দি পাওয়ার এপসাইলন কেটি। ওকে, এইরকম একটা ফর্মুলা কিন্তু আমরা পেয়েছি, অর্থাৎ এপসাইলন বাই কেটি। ওকে, তাহলে N3 অর্থাৎ আমরা বলতে পারি এন ইকুয়াল টু N0 আর মানে যে কোনো আমরা টোটালটা যদি এন হয় বা এটা এন আর হয় তাহলে এটা এন ই টু দি পাওয়ার টোটাল যে নাম্বার অফ পার্টিকেল বা অসিলেটর সেইটা এখানে থাকবে, আর এটা যে কোনো সময়ে নাম্বার অফ পার্টিকেল। ওকে, বা যে কোনো এনার্জিতে নাম্বার অফ পার্টিকেল, আর এটা হবে কি ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন কেটি। ওকে, এবারে এই ভ্যালুগুলো সাবস্টিটিউট করে আমরা টোটাল এনটাকে আমরা এইভাবে পাচ্ছি যে এইখানে এই যে N1, এই যে N2, এই যে N3, এই যে N4, এরকম করে আমরা সামেশন করলাম অ্যান্ড এইটাকে আমরা দেখো এক্স ধরে নিয়েছি, তাহলে এইখানেও আমাদের কি আসবে, হ্যাঁ এক্স স্কয়ার, এখানে আমাদের এক্স কিউব, এখানে এক্স টু দি পাওয়ার 4 এরকম এলো। তাহলে এইটার সামেশনটা আমাদের কত হলো, N0 ইন্টু 1/1 মাইনাস এক্স। ওকে, এইটা মানে হলো 1 এটা সিরিজ একটা। ওকে, তাহলে N0 এইটা, অর্থাৎ এই যে আমরা এই ইকুয়েশনটা ইউজ করেছি একটু আগে। ওকে, সিমিলারলি টোটাল এনার্জি, এবার এনার্জির ভ্যালুটা আমরা কি দেখলাম, এইটা থেকে আমরা এই ভ্যালুটা দেখলাম অ্যান্ড এইটাকে আমরা কিন্তু এই ভ্যালুটাই কিন্তু আমরা ইউজ করেছি। ক্লিয়ার, অর্থাৎ এই ভ্যালুটাকে ইউজ করে আমরা আইনস্টাইন যে হিট ক্যাপাসিটির লটা আমরা পেয়েছি, তারপরে আমরা সেটা ডিবাই দেওয়া মডিফাই হয়েছে। অ্যান্ড এইবারে আমাদের সিলেবাসে আরেকটা পোর্শন আছে যেটা হলো যে এই ডিবাই ইকুয়েশনটাকে ডিরাইভ করেছে ফ্রম পার্টিশন ফাংশন, সেটাও স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সের একটা পোর্শন। তাহলে সেইখানে কি ডেরিভেশন ইউজিং পার্টিশন ফাংশন, দ্য এনার্জি লেভেল অফ দ্য হারমোনিক অসিলেটর আর গিভেন। এই যে আমাদের হারমোনিক অসিলেটরের যেটা এনার্জির এক্সপ্রেশন ভাইব্রেশনাল, সেটার এইটা হলো ভাইব্রেশনাল কোয়ান্টাম নাম্বার ভি, যেটা অর্থাৎ এইটা পাওয়া যায়। এবারে ভি ইকুয়াল টু 1 2 3 এরকম লেভেল। এবারে অ্যাজুমিং দ্য অসিলেটর অ্যান্ড দ্য থার্মাল ইকুইলিব্রিয়াম at temperature T, the partition function will be this beta 1/kt হয়, বিটা ভ্যালু হয় 1/kt। তাহলে এইটাকে আমরা এক্সপ্রেস করে আমরা এইরকম একটা এক্সপ্রেশন পেয়েছি, অর্থাৎ সামেশন মানে হলো অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন। ওকে, এখানে ইন্টিগ্রেশন করে আমরা আলটিমেটলি এটাই পেয়েছি। ওকে, দ্য মিন এনার্জি পার অসিলেটর ইজ দেন, আমরা কি হবে, এই যে বিটা হলো অ্যাকচুয়ালি পার্টিশন ফাংশন, এই ইউ যেটা সেটাকে অ্যাকচুয়ালি আমরা এটা আমাদের স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স থেকে আসে, ফর্মুলা দেখবে, এটা সহজে ড্রাইভ করা যায়। আমি এখানে ড্রাইভ করছি না, কারণ পার্টিশন ফাংশনটাকে আমি ইউজ করছি এখানে এনার্জি বের করার জন্য ফার্স্টে। তাহলে এটা ই বা ইউ
দ্যাটস মিন ইন্টারনাল এনার্জি, সেটা ইকুয়াল টু মাইনাস ডি ln কিউ, কিউ এই যে এখানে পার্টিশন ফাংশন, আর বিটা হলো অ্যাকচুয়ালি 1/kT, বিটার ভ্যালু 1/kT। তাহলে ডি বিটা দেখো এই যে ln কিউ, হ্যাঁ এখান থেকে আমরা কিউ এর ভ্যালুটা পেয়েছি এরকম, তাহলে এইটাকে আমরা ইন্টিগ্রেশন করছি, এখানে ডি আছে, ডেরিভেটিভ করছি, ডেরিভেটিভ করে আমরা এই ভ্যালুটা পাবো। ওকে, এই ভ্যালুটার মধ্যে এইটা হলো আমাদের 0 পয়েন্ট এনার্জি থেকে আসছে, আর এই ভ্যালুটা আমাদের ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি থেকে অ্যাকচুয়ালি ভাইব্রেশনাল এনার্জি থেকে আমরা পাবো। অর্থাৎ দ্য ফার্স্ট টার্ম অ্যাবভ h/2 is simply the 0 point energy. Using the fact that energy is an extensive property, the energy of 3n oscillator in the n atom solid is কি হবে, এই u বা এটা n into u, 3n into u, অর্থাৎ এতটা এনার্জি, টোটাল এনার্জি এটা। ওকে, টোটাল এনার্জি এটা পেলাম আমরা ইন্টারনাল এনার্জি। এই ইন্টারনাল এনার্জিটাকে আমরা যদি ডেরিভেটিভ করি, ডেরিভেটিভ করলে আমরা উইথ রেসপেক্ট টু টি আমরা পেয়ে যাব সিভি, অর্থাৎ সিভি ইকুয়াল টু ডেল ইউ ডেল টি অ্যাট ভি। তাহলে এইটাকে আমরা ডেরিভেটিভ করছি এইভাবে যে একবার কী নিচ্ছি, ডেল ইউ, এই যে ডেল ইউ ডেল টি ছিল, তাহলে ডেল বিটা উপরে নিচে ডেল বিটা নিয়েছি। ওকে, তারপরে আমরা এই পোর্শনটাকে আমরা দেখো পেয়ে গেলাম 3nk। ওকে, তাহলে এই যে উপর থেকে আরেকটু যেটা উপরে ছিল, হ্যাঁ এই ব্যাপারটা, ওকে এখান থেকে আমরা পেলাম, অর্থাৎ হয় এক্সের ভ্যালুটা আমরা ধরে নিতেই পারি যে এইচ নিউ ই বাই কেটি, অ্যান্ড থিটা ই বাই টি যেটা আমাদের আইনস্টাইন টেম্পারেচার আছে আর কি, হ্যাঁ এই যে থিটা ই যেটা আইনস্টাইন টেম্পারেচার ছিল, হুইচ ইজ ডিফার ফর ইজ সলিড অ্যান্ড রিফ্লেক্টস দ্য রিজিডিটি অফ দ্য ল্যাটিস। ওকে, সো এইভাবে আমরা কিন্তু জিনিসগুলো পেলাম। অ্যান্ড এইখানেই অ্যাট দ্য হাই টেম্পারেচার লিমিট, যখন আমাদের টেম্পারেচার থিটার থেকে বেশি হবে তখন সিভি ইকুয়াল টু 3nk মানে 3r। ওকে, সে তখন ডুলং পেটিট ল মেনটেন হচ্ছে। অ্যান্ড অ্যাট দ্য লো টেম্পারেচার লিমিট, যখন টি ফার লেস দ্যান অর্থাৎ আইনস্টাইন টেম্পারেচার, তখন সিভি টেন্স টু 0, টি টেন্স টু 0 এ রেকোয়ার্ড বাই দ্য থার্ড ল অফ থার্মোডাইনামিক্স। প্রুভ দ্য সেটিং, এইগুলোকে আমরা সেটিং করে নিলাম। অর্থাৎ এইগুলো আমাদের গেল কিন্তু তোমাদের বিষয়। ওকে, অর্থাৎ এই ডেরিভেশন আমার মানে যখন আমাদের শুধু পার্টিশন ফাংশন থেকে ড্রাইভ করতে দেবো তখন ওখান থেকে ইউজ করব, অর্থাৎ এই জায়গা থেকে ইউজ করব। ক্লিয়ার? অর্থাৎ ডেরিভেশন ফ্রম দ্য পার্টিশন ফাংশন। ওকে, আর যদি তা না দেয় তাহলে আমরা এই রকম জায়গা থেকে ধরে নিতে পারি, হ্যাঁ এই রকম জায়গা থেকে ধরে নিতে পারি, কোনো প্রবলেম নেই, যে এই জায়গা থেকে কিন্তু আমরা ধরে নিতে পারি, এই জায়গা থেকে। ওকে, ওকে, থ্যাংক ইউ।